প্রায় ২,০০০ কোটি টাকার ঋণের ওপর নির্ভর করে ৫,৬৮,০০০ কোটি টাকার বাজেট। করোনার কারণে অর্থনৈতিক মন্দা মোকাবেলায় নানা উদ্যোগ। করোনা সংক্রমণের জরুরি পরিস্থিতিতে স্বাস্থ্য খাতে ২৫% বরাদ্দ বাড়ানোর প্রস্তাব, ১০,০০০ কোটি টাকার থোক বরাদ্দ। কিছু নিত্যপণ্য আর সুরক্ষা সামগ্রী সহ কমছে স্বাস্থ্য খাতের অনেক পণ্যের দাম। তামাক ও বিলাস সামগ্রী ছাড়াও বাড়ছে মোবাইল সেবার খরচ। বাজেটে কালো টাকা সাদা করার বড় সুযোগ। করোনাকালে ভ্যাটের আওতা না বাড়িয়ে কম আয়ের মানুষকে কর রেয়াত। করোনা পরিস্থিতিতে কৃষির উপর নির্ভরতায় কৃষি খাতে বাড়ল বরাদ্দ ও ভর্তুকি। কৃষকের জন্য ঋণ সুবিধা সহ প্রণোদনা অব্যাহত। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে আরো ৩,০০০-এরও বেশি মানুষ শনাক্ত। ২৪ ঘন্টায় ৩৭ জনের মৃত্যু। এবং ইনসেফটা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স এ রয়েছে করোনা মোকাবেলায় কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের ব্যতিক্রমী উদ্যোগের খবর। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে করোনার এই সময়ে বয়স্কদের জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। শুরুতেই জাতীয় বাজেট প্রসঙ্গ। বহু বছর পর জাতীয় বাজেট দিতে গিয়ে অর্থমন্ত্রীকে সাহসী হতে হলো। করোনা মোকাবেলায় নানা ক্ষেত্রে বাড়তি অর্থের জোগাড় করতে গিয়ে বাজেট ঘাটতি ৫% বৃত্ত ভাঙার সাহস দেখাতে হয়েছে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালকে। আয় কত হবে সেটা নিয়ে খুব বেশি না ভেবে অভ্যন্তরীণ চাহিদা ও যোগান ঠিক রাখতে জিডিপির ৬% অর্থাৎ ১,৯০,০০০ কোটি টাকা ধার দেনার প্রস্তাব করেছেন তিনি। অর্থমন্ত্রীর আশা, কর রাজস্ব এবং অনুদান থেকে আয় হবে ৩,৮২,০১৩ কোটি টাকা। এই দুই খাতের প্রাপ্তি থেকে আগামী অর্থ বছরে তার ব্যয় পরিকল্পনা ৫,৬৮,০০০ কোটি। আরো জানাচ্ছেন রিজভী নেওয়াজ। মহামারী করোনা গোটা দুনিয়ার চেনা জানা অনেক কিছুই পাল্টে দিয়েছে। বাদ যায়নি বাংলাদেশে বাজেট উত্থাপন প্রক্রিয়াও। বাজেট পেশকে ঘিরে যে উৎসব, তার রং কিছুটা ফিকে বৈকি। মন্ত্রিসভায় বাজেট অনুমোদন থেকে শুরু করে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে সংসদে প্রবেশ, সবখানেই বাড়তি সতর্কতা। এমনকি সংসদের ফ্লোরে সদস্যদের উপস্থিতিও অনেক কম, কেবল কোরাম পূরণ করা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আহম মুস্তফা কামাল, অর্থমন্ত্রী 2019-2020 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2020-2021 অর্থ বছরের বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। অর্থমন্ত্রী হিসেবে দ্বিতীয় আর দেশের হয়ে 49তম বাজেট তৈরি করতে গিয়ে ব্যয় এবং আয়ের হিসাব মেলানো অত সহজ ছিল না এবার, কারণ করোনা ভাইরাস। গত 3 মাস ধরে অর্থনীতির চাকা থেমে আছে বলা যায়। কাজেই চলতি অর্থ বছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দুবার সংশোধনের পরও পূরণ হচ্ছে না বলাই যায়। কিন্তু খরচ তো আর থেমে নেই, সুতরাং ধার দেনাই ভরসা। আগামী অর্থ বছরে ৫,৬৮,০০০ কোটি টাকার ব্যয় পরিকল্পনা শুরুতেই তাই দক্ষ হিসাববিদ আহম মুস্তফা কামালকে ভাবতে হয়েছে আয় নিয়ে। মাননীয় স্পিকার, কোভিড-19-এর প্রভাবে বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে জরুরি এবং অপ্রত্যাশিত আর্থিক প্রয়োজন দেখা দিয়েছে তা মেটাতে এবং অর্থনীতির বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারের কৌশল বিবেচনা নিয়ে মূলত 2020-21 অর্থ বছরের বাজেট প্রস্তুত করা হয়েছে। মাননীয় স্পিকার, আগামী 2020-2021 অর্থ বছরে মোট রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে 3,78,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড উৎস হতে 3,30,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 48,000 কোটি টাকা সংগ্রহ করা হবে। আয়ের হিসাব মেলাতে গিয়ে অর্থমন্ত্রী দেখেছেন সব মিলে আয় হতে পারে 3,82,013 কোটি টাকা।
কিন্তু ব্যয়ের হিসাবটা তো আরও অনেক বেশি, 5,68,000 কোটি। বাকি 1,90,000 কোটি টাকার জন্য তাকে ভর করতে হয়েছে দেশের ব্যাংক থেকে ধার দেনার উপর, আর এ কারণেই ঘাটতি ছাড়িয়েছে 5% বৃত্ত। মাননীয় স্পিকার, বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে 5,68,000 কোটি টাকা, যা জিডিপির 17.9%। বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াবে 1,90,000 কোটি টাকা, যা জিডিপির 6%। এখানে উল্লেখ্য, এই হার গত বাজেটে ছিল 5%। বাজেটে আয়ের অন্যতম ভরসার জায়গা কর রাজস্ব। এর মধ্যে সিংহভাগ যোগান দেবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর সঙ্গে ট্যাক্সের বাইরের প্রাপ্তি এবং বিদেশি অনুদান, সব মিলে আয় 3,82,013 কোটি টাকা। অনুদান বাদে ঘাটতি 1,90,000 কোটি টাকাকেও আয় হিসেবেই দেখিয়েছেন অর্থমন্ত্রী। এর বড় অংশ নেওয়া হবে ব্যাংক থেকে ঋণ হিসেবে। ব্যাংক বহির্ভূত ঋণও আছে 25,000 কোটি, যার উৎস সঞ্চয় প্রকল্প। 5,003 কোটি টাকা আসবে অন্য খাত থেকে। 5,68,000 কোটি টাকার ব্যয় পরিকল্পনা বিশ্লেষণ করে দেখা গেছে অনুন্নয়ন বা পরিচালন ব্যয় 3,48,180 কোটি টাকা আর উন্নয়ন ব্যয় 2,15,043 কোটি টাকা। উন্নয়ন ব্যয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি 2,05,145 কোটি টাকা, এডিপি বহির্ভূত প্রকল্পে 4,722 কোটি, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি 2,654 কোটি টাকা এবং অন্য স্কিমে 2,522 কোটি টাকা। উন্নয়ন ও পরিচালন ব্যয়ের সব মিলে 5,68,000 কোটি টাকার মধ্যে অর্থমন্ত্রী সবচেয়ে বেশি টাকা খরচ করবেন জনপ্রশাসন অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেছনে। সহজ করে এভাবে বলা যায়, মোট ব্যয় অর্থাৎ বাজেট যদি 100 টাকা ধরা হয়, তবে তার 19.9 টাকায় যাবে জনপ্রশাসনে। শিক্ষা ও প্রযুক্তি খাতে যাবে 15.1 টাকা। এরপর সবচেয়ে বেশি অর্থ দরকার হবে সুদ পরিশোধে, 11 টাকার কিছু বেশি। পরিবহন ও যোগাযোগ খাতে 11.4 টাকা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন 7 টাকা, প্রতিরক্ষায় 6.1 টাকা, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ বাবদ 5.6 টাকা, কৃষিতে 5.3 টাকা, স্বাস্থ্যে 5.1 টাকা, জ্বালানি ও বিদ্যুৎ খাতে 4.7 টাকা, জনশৃঙ্খলা ও নিরাপত্তায় 5 টাকা। এরপর রয়েছে গৃহায়ন, বিনোদন, সংস্কৃতি ও ধর্ম, শিল্প, অর্থনৈতিক সার্ভিস এবং বিবিধ ব্যয়। 5,68,000 কোটি টাকার বাজেট পেশ করে অর্থমন্ত্রী বলেছেন, স্বাস্থ্য খাতের নাজুক অবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে করোনা। রাষ্ট্রের অর্থমন্ত্রী হিসেবে এই অব্যবস্থাপনা বড় পীড়া দিয়েছে তাকে। কাজেই দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা দিয়ে। বরাদ্দ বাড়িয়েছেন প্রায় 6,000 কোটি টাকা। বাজেটে আরেক গুরুত্বের জায়গা কৃষি। করোনাকালে কৃষিকে আরও গুরুত্ব দিতে শতভাগ যন্ত্রের ব্যবহার বাড়িয়ে উৎপাদন খরচ কমাতে চান অর্থমন্ত্রী। আমাদের বিশ্বাস, মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় রচিত এই বাজেটের হাত ধরেই ইনশাল্লাহ আমরা শীঘ্রই পূর্বের উন্নয়নের ধারায় ফিরে যাব। যে অমানিসার অন্ধকার আজ আমাদের চারপাশকে ঘিরে ধরেছে, মহান আল্লাহর কৃপায় সেটি কেটে যাবে। আমরা মহান আল্লাহর রহমতে ফিরে পাবো স্বাভাবিক জীবন এবং ফিরে পাবো একটি আলোকিত সকাল। অর্থনীতিতে করোনার প্রভাব কি হবে তা এখনই বলতে পারছেন না কেউ, তবে অনুমান করা যায় বেশ ভোগাবে। কাজেই দেশের ভেতরে চাহিদা ও যোগান চাঙ্গা রেখে 2008 সালের মতো মন্দা মোকাবেলা করতে চায় বাংলাদেশ। এজন্য সরকার ঘোষিত প্রণোদনার অর্থ উদ্যোক্তারা সর্বোচ্চ ব্যবহার করবেন প্রত্যাশা অর্থমন্ত্রীর। আর অর্থমন্ত্রী পাশে চান গোটা দেশের মানুষকে। আজীবন সংগ্রামী মানুষ আহমদ মুস্তফা কামাল। দারিদ্র্য, প্রতিকূল পারিপার্শ্বিকতা সবকিছুকে মোকাবিলা করে একের পর এক সাফল্যকে হাতের মুঠোয় পুরেছেন তিনি। সৃষ্টিকর্তার রহমত আর দেশের মানুষকে সঙ্গে নিয়ে এই মহামারীর কবল থেকে অর্থনীতি বাঁচানোর চেষ্টায়ও সফল হবেন আশাবাদ অর্থমন্ত্রীর। মাননীয় স্পিকার, শেষ করার আগে মহান আল্লাহর কাছে আমার একটি বিনীত প্রার্থনা। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীজ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীজ। হে আমাদের প্রভু, এই মেহরবানি করে আমরা যে আমাদের রহমত থেকে কখনো বঞ্চিত করো না। আমরা তোমার রহমতের উপর ভরসা করে তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ এই মহান জাতীয় সংসদে উপস্থিত সকল সদস্যবৃন্দকে। করোনার এই ক্রান্তিকালে সবার প্রতি অর্থমন্ত্রীর অনুরোধ, ভীত বা আতঙ্কিত না হওয়ার, বিভ্রান্তি এড়িয়ে ধৈর্য এবং সাহসের সাথে
পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানিয়ে বাজেট বক্তৃতা শেষ করেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। তার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধার করে ঘি খাওয়া বাংলায় প্রবাদটি নেতিবাচক অর্থেই বেশি ব্যবহৃত হয়। তবে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে যেখানে সম্পদের সীমাবদ্ধতা অনেক বেশি, চাহিদা তার চেয়েও বেশি, এরকম একটি দেশে অর্থমন্ত্রীকে বাজেট করার সময় ধার দেনার উপর ভর করতেই হয়। আর এবার করোনা মহামারী এসে সেই ধার দেনা খানিকটা বাড়িয়েছেন অর্থমন্ত্রী। তার প্রত্যাশা দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে এই করোনার কবল থেকে অর্থনীতিকে বাঁচিয়ে আশার আলো জাগাবেন আবারও। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, জাতীয় সংসদ ভবন, ঢাকা। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাওয়ায় গত অর্থবছরের চেয়ে 2020-2021 অর্থবছরে স্বাস্থ্য খাতে 25% বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। স্বাস্থ্য সেবা ও পরিবার পরিকল্পনা খাত মিলিয়ে 41,027 কোটি টাকা বরাদ্দেরও প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। আর করোনা মোকাবেলায় 10,000 কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, করোনার জরুরি পরিস্থিতিতে বরাদ্দ সহ স্বাস্থ্য খাতের বরাদ্দ এবারের বাজেটে জিডিপির 1.3% হলেও সরাসরি জনমানুষের জন্য কিছু নেই। জান্নাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন। মাননীয় স্পিকার, স্বাস্থ্যসেবা খাতের জন্য 2020-21 অর্থবছরে 22,883 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। আর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের জন্য বরাদ্দ 6,362 কোটি টাকা। আমরা 2020-2021 অর্থবছরের বাজেট বক্তৃতা কোভিড-19 চলমান মহামারী মোকাবেলায় জরুরি ভিত্তিতে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় দুটি প্রকল্প নেওয়া হয়েছে। কোভিড-19 ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস এবং কোভিড-19 রেসপন্স এমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স খাতে প্রায় 3,000 কোটি টাকা বরাদ্দ রয়েছে। কোভিড-19 চিকিৎসায় দায়িত্ব পালনের সময় চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের মৃত্যুতে ক্ষতিপূরণ এবং দায়িত্ব পালনকারীদের সম্মানী হিসেবে 850 কোটি টাকা বরাদ্দ এবারের বাজেটের উল্লেখযোগ্য দিক। মাননীয় স্পিকার, আমাদের অর্থনীতির উপর কোভিড-19 প্রভাব বিবেচনায় 2019-2020 অর্থবছরের বাজেটে কিছুটা সংশোধন এবং কিছুটা সমন্বয় করতে হয়েছে। মাননীয় স্পিকার, কোভিড-19 প্রভাবে বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে জরুরি এবং অপ্রত্যাশিত আর্থিক প্রয়োজন দেখা দিয়েছে তা মেটাতে এবং অর্থনীতির বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারের কৌশল বিবেচনায় নিয়ে মূলত 2020-21 অর্থবছরের বাজেট প্রস্তুত করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, গতবারের তুলনায় 2020-21 অর্থবছরে টাকার অঙ্ক সামান্য বেড়ে প্রথমবারের মতো জিডিপির 1.3% পেরিয়ে গেলেও তা মূলত হয়েছে করোনাকালীন পরিস্থিতি মোকাবেলায় জরুরি বরাদ্দ ধরেই। টাকা পেলেই চলবে না, টাকার সদ্ব্যবহার করতে হবে। টাকার সদ্ব্যবহার বলতে আমি যেটা বুঝি, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি একেবারেই বন্ধ করতে হবে। দুর্নীতি বন্ধ করার সাথে সাথে ম্যানেজমেন্ট অফ দ্য মানি অ্যান্ড ম্যানেজমেন্ট অফ দ্য হসপিটাল সিস্টেম, এই দুটোকে যদি ঠিক না করতে পারি তাহলে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে না। হসপিটাল সিস্টেম বলতে আমরা এই কথা বোঝাচ্ছি, দেখুন আমাদের অ্যাম্বুলেন্সের চাকা নষ্ট হয়ে যায়, পড়ে থাকে। অপারেশন থিয়েটারে লাইট নষ্ট হয়ে যায়, অপারেশন থিয়েটার বন্ধ হয়ে যায়, কিন্তু সেইগুলো সারাই করার জন্যে একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে চিঠি লিখে টাকা আনতে হয়। এই ব্যবস্থাপনা বদলাতে হবে। করোনাকালের বৈশ্বিক এই মহামারীর সময়ে এদেশের স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা চরমভাবে চোখে পড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এদেশের স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় দুর্বলতা অব্যবস্থাপনা। এরই মধ্যে এবারের স্বাস্থ্য বাজেটে গতবারের তুলনায় 25% বরাদ্দ বাড়ানো হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, অব্যবস্থাপনা এবং দুর্নীতি প্রতিরোধ করা না গেলে স্বাস্থ্য বাজেটের সুফল জনমানুষের কাছে পৌঁছাবে না। জাতীয় সংসদ ভবন থেকে জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই। প্রস্তাবিত বাজেট অনুযায়ী করোনা ভাইরাস মোকাবেলায় প্রয়োজনীয় উপকরণ, চিকিৎসা সামগ্রী ও কৃষি যন্ত্রাংশের উপর মূসক পরিবর্তনে দাম কমবে, আর বিলাসী পণ্যের উপর শুল্ক ও ভ্যাট আরোপের কারণে দাম বাড়বে। বাজেটের প্রভাবে দাম বাড়া কমার খবর জানাচ্ছেন মাসুদ শাকিল। করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বাজেটে প্রভাব থাকবে, এ নিয়ে আগে থেকেই আলোচনা ছিল। কাঁচামালে মূসক কমানোয় দাম কমবে কোভিড-19 টেস্টিং কিট, পিপিই, সার্জিক্যাল মাস্ক, গ্লাভস এবং স্যানিটাইজারের।
কৃষির উপর জোর দেয় কৃষি যন্ত্রপাতির আমদানি শুল্ক কমানো হয়েছে। দাম কমবে পোলট্রি, মৎস্য, ডেইরি সামগ্রীর। দাম কমবে চাল, আটা, পেঁয়াজ, চিনি, দেশীয় মোবাইল ফোন, দেশীয় মোটরসাইকেল ও গাড়ি, দেশীয় রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনের। দাম বাড়তে পারে বিড়ি, সিগারেট, ইন্টারনেট ব্যবহার, অনলাইন কেনাকাটা, গাড়ির রেজিস্ট্রেশন ফি, বিমান ও হেলিকপ্টার ভাড়া, শিল্প লবণ, আমদানি করা কয়লা, আমদানি করা পেঁয়াজ ও গাড়ির। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। বিশেষ করে করোনা ভাইরাস পরিস্থিতিতে আয়ের পথ সংকুচিত হচ্ছে, কিন্তু ব্যয়ের মাত্রা বাড়ছে। তাই উচ্চাভিলাষী কোনো বাজেট দেওয়ার উপায় নেই। তারপরও প্রয়োজনের সাথে আপোষ করেননি অর্থমন্ত্রী। বিশেষ পরিস্থিতিতে গতানুগতিক ধারার কতটা বাইরে গেছেন অর্থমন্ত্রী? অন্য বছরগুলোর চেয়ে নতুন কি কি এসেছে এবারের বাজেটে, বিশ্লেষণ করছেন শাকিলা জেসমিন। ইতিহাসের বড় দুঃসময়ে মানবজাতি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত। পাল্টে গেছে বাংলাদেশের অর্থনীতির হিসাব নিকাশও। সরকারের অতীতের অর্জন ও বর্তমান উদ্ভূত পরিস্থিতিকে সমন্বয়ের মাধ্যমে বাজেট তৈরি করেছেন অর্থমন্ত্রী। কর কাঠামো বিশ্লেষণে দেখা যায়, করোনাকালে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ব্যক্তিশ্রেণী আয়করে ছাড় দেওয়া হচ্ছে। বার্ষিক করমুক্ত আয়ের সীমা পুরুষের জন্য 2.5 লাখ টাকা থেকে বাড়িয়ে 3 লাখ, আর মহিলা ও 65 বছরের বেশি বয়সীদের করমুক্ত আয়ের সীমা 3 লাখ থেকে বাড়িয়ে 3,50,000 টাকা করা হয়েছে। সর্বনিম্ন কর হার 10% থেকে কমিয়ে 5% ও সর্বোচ্চ কর হার 30% থেকে কমিয়ে 25% করার প্রস্তাব এসেছে বাজেটে। কর্মসংস্থান সৃষ্টির জন্য বিনিয়োগ উৎসাহিত করতে পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যাক্স 35% থেকে কমিয়ে 32.5% করা হচ্ছে। কর অবকাশ বা ট্যাক্স হলিডে সুবিধার আওতায় যুক্ত হয়েছে আরও 6টি খাত। বাজেটে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার বড় সুযোগ থাকছে। 2020 সালের 1 জুলাই থেকে 30 জুন 2021 সালের মধ্যে আয়কর রিটার্নে অপ্রদর্শিত জমি, বিল্ডিং, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের উপর নির্দিষ্ট হারে এবং নগদ অর্থ, ব্যাংকে রাখা অর্থ, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড বা সিকিউরিটিজের উপর 10% কর দিয়ে আয়কর রিটার্ন জমা দিলে কোনো প্রশ্ন করা হবে না। এই সময়ে ব্যক্তিশ্রেণীর করদাতা পুঁজিবাজারে বিনিয়োগের উপর 10% কর দিলে এই টাকা নিয়েও কোনো প্রশ্ন করবে না আয়কর বিভাগ। অনলাইনে রিটার্ন দাখিল করলে কর রেয়াত দেওয়া হবে 2,000 টাকা। নতুন কর আরোপ না করে আওতা বাড়িয়ে আইনকানুন সহজ ও সংস্কারে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে। তবে কার ও জিপের রেজিস্ট্রেশন সহ বিআরটি এর অন্যান্য ফির উপর সম্পূরক শুল্ক 10% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। চার্টার্ড বিমান ও হেলিকপ্টার ভাড়ার উপর শুল্ক 25% থেকে বাড়িয়ে করা হয়েছে 30%। ভ্যাট বিশ্লেষণে দেখা যায় আওতা তেমন একটা বাড়ছে না। তবে উৎসে কর রেয়াত সহ যেসব অসঙ্গতি আছে সেগুলো দূর করে সংস্কারে গুরুত্ব দেওয়া হয়েছে। মূসক বা ভ্যাটে আগাম কর শিল্পের কাঁচামালের জন্য 5% থেকে কমিয়ে 4% করা হচ্ছে। তবে বাণিজ্যিক আমদানিকারকদের জন্য তা থাকছে আগের মতোই 5%। বিশেষ করে করোনা ভাইরাস মোকাবেলায় স্থানীয় পর্যায়ে সার্জিক্যাল মাস্ক ও পিপিই তৈরি করলে ভ্যাট মওকুফ করা হয়েছে পুরোপুরি। তবে ব্যাংকে 5 কোটি টাকার বেশি আমানত থাকলে আবগারি শুল্ক বাড়ছে। বর্তমানের 25,000 টাকা থেকে বাড়িয়ে তা করা হচ্ছে 40,000 টাকা। মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি রপ্তানি করলে এবং কর ফাঁকি দিলে বড় অঙ্কের জরিমানার বিধান থাকছে নতুন বাজেটে। যে পরিমাণ প্রদর্শিত বিনিয়োগ ভুয়া হিসেবে প্রমাণিত হবে তার উপর 50% হারে কর দিতে হবে। দেশ থেকে অর্থ পাচার রোধে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সামাজিক সুরক্ষায় নজর দিলে দেখা যায় বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে চলমান সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো অব্যাহত রাখা হচ্ছে। করোনা পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সর্বমোট 81,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 95,574 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব আছে, যা জিডিপির 3% বেশি। একই কারণে কর্মহীন জনগণের সামাজিক সুরক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে। 10 টাকা দামে চাল বিতরণ সহ বিনামূল্যে চাল সরবরাহ, ভিজিডি, ভিজিএফ ও ওএমএস কার্যক্রম অব্যাহত রাখতে বাড়ানো হচ্ছে বরাদ্দ। বয়স্ক, বিধবা ও মাতৃত্বকালীন সহ অন্যান্য ভাতাভোগীর সংখ্যা বর্তমানের চেয়ে প্রায় 8.5 লাখ বাড়ানোর প্রস্তাব এসেছে।
এসব ভাতার আওতায় আনা হচ্ছে দারিদ্র্যপীড়িত 100 উপজেলায় শতভাগ যোগ্য সুবিধাভোগীদের। যোগ হবে 5 লাখ নতুন উপকারভোগী। এ খাতে অতিরিক্ত বরাদ্দ 300 কোটি টাকা। বাজেট উপস্থাপন করে অর্থমন্ত্রী যে দিক নির্দেশনা দিয়েছেন তার মূল কথা হলো অর্থনৈতিক মন্দা কাটিয়ে আগের উন্নয়নের ধারাবাহিকতায় ভবিষ্যতের কাঙ্ক্ষিত ভিত রচনা করতে চান তিনি। করোনা ভাইরাসের প্রভাব মোকাবেলায় এই মাস্ক যেমন সুরক্ষা দেয়, তেমনি দেশের অর্থনীতিকে বাঁচাতে প্রায় 1.25 লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ইতোমধ্যে ঘোষণা করেছে সরকার। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এই প্রণোদনা যাদের উদ্দেশ্যে দেওয়া হলো তাদের কাছে হয়রানিমুক্তভাবে পৌঁছে দেওয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দার শিকার হতে যাচ্ছে বিশ্ব। এই অবস্থায় সরকারের এই অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা দেশে বিদেশে প্রশংসা পেয়েছে। 2008 সালে অর্থনৈতিক মন্দা যেভাবে বাংলাদেশ মোকাবেলা করেছে নিজস্ব অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে, এবারও এই যাত্রায় ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমনটাই আশা করা হচ্ছে। আর সে পথেই হাঁটছেন অর্থমন্ত্রী, এই বিশ্বাস সংশ্লিষ্টদের। জাতীয় সংসদ ভবন থেকে শাকিলা জেসমিন, চ্যানেল আই, ঢাকা। বিশেষ করে করোনাকালে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষিকে রক্ষা করতে এবার কৃষি খাতে বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে। কৃষিতে ভর্তুকির পরিমাণও বেড়েছে, বরাদ্দ বেড়েছে কৃষির উপখাত, মৎস্য ও প্রাণী সম্পদ খাতেও। পরাগ হাসিন জানাচ্ছেন। বাংলাদেশের জাতীয় অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। জিডিপিতে কৃষির অবদান শতকরা 13 কোভিড-19 অভিঘাতে কৃষিখাতও ক্ষতির সম্মুখীন। ফলে কৃষককে রক্ষা করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বাজেটে। কৃষক টিকিয়ে রাখতে পারলে খাদ্য নিয়ে সমস্যা হবে না। এজন্য নতুন বাজেটে কৃষি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 15,437 কোটি টাকা, যা গত বছরের তুলনায় প্রায় 2,500 কোটি টাকা বেশি। কৃষিতে ভর্তুকির পরিমাণও বেড়েছে। 1400 কোটি টাকা ভর্তুকি বাড়িয়ে 9,500 কোটি টাকা কৃষি ভর্তুকি ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কৃষি পুনঃঅর্থায়ন স্কিমে 5,000 কোটি টাকা বরাদ্দ রাখা হবে। অর্থনীতিবিদ আতিউর রহমান মনে করেন, এই বাজেটে করোনা মোকাবেলায় বেশ কিছু প্রশংসনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। কৃষি ও কৃষকের স্বার্থেও রয়েছে নানা উদ্যোগ। কৃষি খাতেও গুরুত্ব দেওয়া হয়েছে। বছর বলা হয়েছে যে কৃষি খাদ্য যোগান দেবে, খাদ্য নিরাপত্তা দেবে, সেই জন্য আমরা কৃষির উপরে খুব গুরুত্ব দিচ্ছি। কোনো সামান্য জমিও পতিত রাখা যাবে না, নানা রকমের ইনসেন্টিভ দিয়েছে, মেকানাইজেশনের উপর দিয়েছে। কিন্তু কৃষি যদি ভালো করে তাহলে আমাদের মানুষের ভেতরের চাহিদা তারাই পূরণ করবে। যদি খাদ্যের দাম কম থাকে তাহলে শ্রমিক কম মূল্যে কাজ করতেও প্রস্তুত আছে। সেই জন্য আমার কৃষিতে আরো গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে এবং এমন কৃষির উপরে গুরুত্ব দিতে হবে যেই কৃষি প্রকৃতি বান্ধব। বিগত কয়েক বছরে কৃষি বাজেট কৃষকের বাজেটের মাধ্যমে কৃষকের চাওয়াগুলো সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছে দিচ্ছেন কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। বাজেটে কৃষিক্ষেত্রে এর কতটুকু প্রতিফলন হয়েছে জানতে চাওয়া হয়েছিল তার কাছে। মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই এ কারণে যে এই প্রথম ডিজিটালি একটা নান্দনিক উপস্থাপনার মধ্য দিয়ে তিনি বাজেট পেশ করলেন। সঙ্গত কারণে কোভিডের এই সময়ে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এগুলো অগ্রাধিকার পেয়েছে। কৃষি যে বিষয়গুলো সবচাইতে সামনে এসছে এবং যেগুলোর দিকে গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে অব্যাহতভাবে ভর্তুকিটা দিয়ে যাওয়া, সারের দাম যেখানে ছিল সেখানে স্থিতিশীল সেখানেই রাখা। এটা কৃষকের চাষবাসের জন্য আগামীতে অনেক বেশি প্রণোদনা যোগাবে। দ্বিতীয়ত হচ্ছে যে কর্মসংস্থানের জায়গাগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষিক্ষেত্রে কর্মসংস্থানের একটা বড় সুযোগ আছে, সেটার ইঙ্গিত এখানে রয়েছে। তৃতীয়ত হচ্ছে যে মেকানাইজেশন, কৃষির যে যান্ত্রিকীকরণের কথা আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছিলাম, বিশেষ করে আমি আমার অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। যান্ত্রিকীকরণ, একই সাথে যে ডিজিটাল টেকনোলজিগুলো কৃষির সাথে সম্পৃক্ত করা। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা একদিকে, আরেকদিকে হচ্ছে যে কৃষি, মৎস্য, গবাদি পশু পালন, পল্লী উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, সব মিলিয়ে বাজেটের আকারটা গত বছরের চাইতে 2,500 কোটি টাকা হয়তো বেড়েছে। কিন্তু আমি যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব যে কৃষির এই বরাদ্দটা এখানেই যেন সীমিত না থাকে। পর্যায়ক্রমে কৃষির যখন যেটা লাগে সেই ধারাবাহিকতাটা যেন অব্যাহত থাকে। আর ঋণ বিতরণ কার্যক্রমটা যাতে আরও সুষ্ঠু এবং আরও বেশি এটার ভেতরে আমাদের জবাবদিহিতা আনা এবং এখানে গুড গভর্নেন্সের বিষয়টা অনেক বেশি জরুরি। অতএব সব কিছু মিলিয়ে কৃষির অগ্রাধিকার বাজেটে কিছুটা পরিলক্ষিত হয়েছে।
কৃষির উপখাত মৎস্য ও প্রাণী সম্পদ খাতেও বাজেট বরাদ্দ বেড়েছে। এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৩,১৯৩ কোটি টাকা, যা গত বছরের চেয়ে ৬৬২ কোটি টাকা বেশি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। করোনা সংক্রমণ পরিস্থিতির জন্য পরিবেশ বিপর্যয়কে দায়ী করা হলেও আগামী অর্থ বছরের বাজেটে খাতটি উপেক্ষিতই থাকল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে ১,২৪৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আর গেল অর্থ বছরের চেয়ে কিছু বাড়িয়ে এবার শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৬৬,৪০১ কোটি টাকা। শমিক আহমেদ জানাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রকৃতিকে ধ্বংস করে উন্নয়ন, কৃষিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক ব্যবহার এবং বন উজাড় করে বন্যপ্রাণী খাওয়া, হত্যা ও বাণিজ্যিক ব্যবহারের সরাসরি ফল করোনা ভাইরাসের এই মহামারী। বিশ্লেষকরা বলছেন, সংকট মোকাবেলা এবং করোনা পরবর্তী স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে পরিবেশকে গুরুত্ব দেওয়া হয়নি এবারের বাজেটে। উন্নয়ন ও অনুন্নয়ন খাত মিলে বাজেটে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ১,২৪৬ কোটি টাকা। উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ৬০০ কোটি টাকা। গত দুই উন্নয়ন বাজেটে বরাদ্দ ছিল যথাক্রমে ৪৮১ কোটি এবং ৬৬৭ কোটি টাকা। গেল অর্থবছরের চেয়ে উন্নয়ন অনুন্নয়ন মিলে বরাদ্দ ১৭০ কোটি টাকা বাড়লেও উন্নয়ন বাজেটে ২০২০-২১ অর্থবছরে বরাদ্দ কমেছে ৮৬ কোটি টাকা। বাজেট বক্তৃতায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, দূষণ নিয়ন্ত্রণ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি উপকূলীয় এলাকায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এক ধাপ পিছিয়ে এবারের বাজেটে তৃতীয় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষাকে। প্রাথমিক ও গণশিক্ষায় দীর্ঘ ক্ষতি পুষিয়ে নিতে অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা এবং ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরির পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষায় বরাদ্দ ২৪,৯৪০ কোটি টাকা। চলমান অবকাঠামো উন্নয়ন এগিয়ে নেওয়া, প্রযুক্তি শিক্ষা ও উচ্চশিক্ষায় গবেষণা ও শিক্ষার গুণগত মান উন্নয়নে জোর দেওয়ার কথা বলা হয়েছে এবারের বাজেটে। মাধ্যমিক ও উচ্চশিক্ষায় প্রস্তাবিত বরাদ্দ ৩৩,১১৭ কোটি টাকা। আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় ৮,৩৪৪ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। সব মিলিয়ে শিক্ষা খাতে বরাদ্দ ৬৬,৪০১ কোটি টাকা। করোনা পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার কৌশল হিসেবে ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। এ কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনলাইন শিক্ষা কার্যক্রমের দিকে ঝুঁকছে। তাই আসছে অর্থবছর হবে শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বছর। শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসের কারণে বর্তমানে যে সংকট চলছে তা মোকাবেলায় বাজেট তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বাজেট অধিবেশন শেষে তিনি বলেন, সফলভাবে বাজেট বাস্তবায়নের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবেলা করবে সরকার। প্রস্তাবিত বাজেটে এটা এই দুর্যোগকে মোকাবেলা করে আমাদের অর্থনীতির চাকা সচল রাখার জন্য, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখার জন্যই সব গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। এটা আমরা মনে করি যে অত্যন্ত দক্ষতার সঙ্গেই এই বাজেটটা প্রণয়ন করা হয়েছে। এটা অত্যন্ত সময়োপযোগী, যুগোপযোগী বাজেট হিসেবে বিবেচিত হবে। প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে শুক্রবার বিকেলে। তবে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, বাজেটে জিডিপি এবং রাজস্ব হার অনুযায়ী যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা প্রতারণার শামিল। বাজেটে জনগণের জীবন জীবিকা এবং মানবতার বিষয় উপেক্ষিত হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি। যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটা দৃশ্যমানভাবেই প্রতারণার শামিল। জনগণের জীবন জীবিকা এবং মানবতার যে বিষয়টি আমি মনে করি সেটা উপেক্ষিত হয়েছে। দেশের মানুষের স্বাস্থ্য খাতে, সামাজিক নিরাপত্তা খাতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার কথা, সেগুলো অনেকটা বঞ্চিত হয়ে এই প্রকল্পে টাকা যাওয়ার অর্থ হচ্ছে যে এটা দুর্নীতির যে ধারা ছিল সেটাকে অব্যাহত রাখা হচ্ছে। এবারে করোনা ভাইরাস প্রসঙ্গ।